প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই সুস্থ আছো এবং ইতিমধ্যে আমরা স্ট্রাকচারাল অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইনের অনেকগুলো লেকচার ভিডিও আপলোড দিয়েছি। তোমরা আশা করি এগুলো সঠিকভাবে বুঝতে পেরেছো। আজকে আমাদের পড়ার বিষয় আর্থকোয়েক লোড অ্যানালাইসিস, অর্থাৎ আর্থকোয়েক থেকে কিভাবে লোডকে স্ট্রাকচারে আনা হয় সেই জিনিসটা আমরা আজকের লেকচারে দেখব। লোড অ্যানালাইসিস। তো এটা শুরুর আগে আমরা আর্থকোয়েক লোড কি সেটা সম্পর্কে একটু দেখি। আর্থকোয়েক লোডস, the load takes place due to the inertia forces produced in the building because of seismic excitation। তো আর্থকোয়েক লোড হলো যদি সিসমিক এক্সাইটেশনের কারণে যে ফোর্স এখান থেকে বের হয়ে আসে সেটা বিল্ডিংয়ের ইনার্শিয়াকে আঘাত করে যে লোডটা তৈরি করে সেই জিনিসটাকেই বলা হচ্ছে আর্থকোয়েক ফোর্স। আর্থকোয়েক ফোর্সের সাথে আরেকটা জিনিস চলে আসে, বেস শেয়ার, যেটা আমাদের মূল ইম্পর্টেন্ট জিনিস। সেটা হচ্ছে কি আমরা সেটা দেখি। বেস শেয়ার ইজ অ্যান এস্টিমেট base share is an estimate of the maximum expected lateral force that will occur due to seismic ground motion at the base of the structure. Base shear is an estimate of the maximum expected lateral force that will occur due to seismic ground motion at the base of the structure. এখানে নামটা থেকে অনেকটা বোঝা যাচ্ছে বেস শেয়ার, বেজে ডিউ টু সিসমিক এক্সাইটেশন যেই শেয়ারটা জেনারেট হয় সেই শেয়ারটাকেই বলা হয় বেস শেয়ার। তো আমরা মূলত একটা স্ট্রাকচারে আর্থকোয়েক লোড অ্যানালাইসিসের সময় প্রথমে বেস শেয়ারটা বের করি, এরপর এই বেস শেয়ারটা আরও কিছু ইকুয়েশন ব্যবহার করে আমরা জয়েন্টে লোডটাকে ট্রান্সফার করি। পরবর্তীতে আমরা এই লোডের কারণে ফ্রেম, কলাম, বিম এগুলো অ্যানালাইসিস করি এবং সেখান থেকে বিল্ডিংয়ের ফ্রেমের যে কলাম আছে বা বিম আছে সেটা সাইজ কেমন হবে সেই জিনিসটা আমরা বের করি। তো আমরা এখানে আর্থকোয়েক লোড অ্যানালাইসিস বলতে এটাই বোঝাচ্ছি যে আর্থকোয়েকের বিভিন্ন প্যারামিটারকে কনসিডার করে বেস শেয়ার কত হবে সেটা ক্যালকুলেট করা এবং এই বেস শেয়ারটাকে প্রতিটা জয়েন্টে প্লেস করা, এই জিনিসটাকে আমরা বলছি আর্থকোয়েক লোড অ্যানালাইসিস। তো আমরা সেই লোড অ্যানালাইসিস শুরু করব। তো এখানে আমরা বিএনবিসি কোর্টের সহায়তা নিব। আমরা লেটেস্ট যে কোর্টটা, যেটা ইতিমধ্যে ইন্টারনেটে আছে তোমরা দেখেছো, বাট এটা এখনো আসলে প্রপার অ্যাপ্রুভাল পাইনি, সেই কারণে আমরা পিছনের যে ভার্সানটা আছে সেখান থেকেই করছি, কারণ ওটাই এখন পর্যন্ত আসলে ভ্যালিড। তো আমরা সেই ভার্সান থেকে করব। তো এটা করার জন্য আমাদের বিএনবিসির চ্যাপ্টার 2 যেটা আছে সেটার অংশটা প্রয়োজন। তোমরা এটা ফটোকপি করে নেবে এবং সেখানে আমি কিছু টেবিলের রেফারেন্স বলবো, সেই টেবিলগুলো ব্যবহার করেই আসলে আমরা এই ক্যালকুলেশনগুলো করব। তো আমি প্রথমে প্রবলেমটা লিখি, প্রবলেমটা সমাধান করতে করতে আমরা বিভিন্ন জিনিস আমরা আলাপ করব, বিভিন্ন পয়েন্ট আমাদের আলোচনায় আসবে, তো সেগুলো আমরা এখান থেকে তখন ওই অনুযায়ী প্লেস করব।
প্রথমে আমরা প্রবলেমটা দেখি, আমরা যে প্রবলেমটা করতে চাচ্ছি সেটা হচ্ছে দ্য প্ল্যান অ্যান্ড এলিভেশন। এখানে আমরা একটু এঁকে ফেলি আগে। এরকম একটা বিল্ডিং, বিল্ডিংয়ে এটা হচ্ছে বিল্ডিংটার এলিভেশন এবং বিল্ডিং এর প্ল্যান। আমরা যদি আঁকি, প্ল্যানটা এই ধরনের। মাঝখানে একটা কলাম এবং এটা আরো দুইটা কলাম আছে, পাশে লাইন। তো এখানে আমাদের কলামগুলো এরকম ভাবে দেখানো হচ্ছে। দেন এই কলামগুলো আছে এই কানেক্টিং লাইনে। তো আমরা এই কলামগুলো এখানে আগে প্লেস করে দিলাম। এর ডিসটেন্স যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 6 মিটার, 6 মিটার অ্যান্ড অ্যানাদার ওয়ান 6 মিটার। এখানে যে ডিসটেন্স দেওয়া আছে এটা হচ্ছে 5 মিটার অ্যান্ড 7 মিটার। এখানে যে ডিসটেন্সটা দেওয়া আছে এটা হচ্ছে 7 মিটার অ্যান্ড 5 মিটার। আর্থকুয়েক লোডটা আসলে দেখানো আছে যে এদিক দিয়ে। বাস্তব ক্ষেত্রে আমাদের যদি ডিজাইন করতে হয় তাহলে আর্থকুয়েক লোডটা বোথ সাইড থেকে আমাদের ডিজাইন করতে হবে, এ পাশ থেকেও করতে হবে, এ পাশ থেকেও করতে হবে। তো এই প্রবলেমের জন্য আমাদের এক পাশ থেকে লোডটা দেওয়া আছে, আমরা এই পাশ থেকে এটা ডিজাইন করব। এখানে দেখো যে ডিসটেন্সটা আছে এটা হচ্ছে 7 মিটার, এটা 5 মিটার। অ্যান্ড এই হাইটটা, ফ্রেমের যে হাইট প্রত্যেকটা ফ্লোর, এখানে প্রতিটা ফ্লোর 3 মিটার করে, 3 মিটার, এটাও 3 মিটার, 3 মিটার, প্রত্যেকটা ফ্লোরের হাইট 3 মিটার। এই হচ্ছে আমাদের স্ট্রাকচারাল কনফিগারেশনটা। এবং এটার সাথে যে ডাটা দেওয়া আছে, আমরা যদি পুরো প্রবলেমটা আমি লিখি, দ্য প্ল্যান অ্যান্ড এলিভেশন অফ এ রেসিডেন্সিয়াল বিল্ডিং। কোশ্চেনটা এরকম থাকে, দ্য প্ল্যান and elevation of a residential building with a store at ground floor level to be constructed in Chittagong with reinforced concrete moment resisting frame as shown in figure. Calculate the horizontal force at each floor level for the seismic load. Use the following data. যে ডাটাগুলো দেওয়া আছে এখানে আর ভ্যালু দেওয়া আছে, আর equals to 12, number 2 I equals to 1.0 and S equals to 1.5, S equals to 1.5, dead load floor
ফ্লোরের জন্য ডেড লোড দেওয়া আছে 20 কিলোনিউটন পার মিটার স্কোয়ার এবং রুফে দেওয়া আছে 10 কিলোনিউটন পার মিটার স্কোয়ার। আর লাইভ লোড ফর ফ্লোর হচ্ছে 20 কিলোনিউটন পার মিটার স্কোয়ার। এই হচ্ছে আমাদের প্রবলেমটা লেখার একটা কারণ আছে, কারণ এখানে দেখো এই ডাটাগুলা এখানে দেওয়া আছে আর ভ্যালু, আই ভ্যালু, এস ভ্যালু, কিন্তু এমন হতে পারে যে বাস্তবে আসলে এই ডাটাগুলো তোমাকে ক্যালকুলেশন করে আনতে হবে। সেটা আনার জন্য আমাদের কিছু টেবিল আছে, আমরা সেই টেবিলগুলো দেখব। তো এরকমও প্রবলেম সরাসরি দেওয়া থাকতে পারে, অথবা তোমাকে বাস্তবে কিন্তু এই ধরনের কোনো কিছুই দেওয়া থাকবে না। তুমি একটা বিল্ডিং ডিজাইন করবে, সেখান থেকে তোমাকেই ডিসাইড করতে হবে যে এই ভ্যালুগুলি কত হবে। তো আমরা এই প্রবলেম সলভ করব। দেখি এই প্রবলেম সলভের জন্য আসলে কি প্রয়োজন। প্রথমে বলেছে যে আমাকে আসলে যেটা বের করতে হবে যে প্রত্যেকটা ফ্লোর লেভেলে লোড কত করে পড়ছে, এই জিনিসটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তো ক্যালকুলেট করতে গেলে প্রথমে যে ক্যালকুলেশনটা আসবে সেটা হচ্ছে বেস শেয়ার বের করা। অর্থাৎ আমার প্রথম কাজ হলো বেস শেয়ার বের করা, দেন এই বেস শেয়ারের সহায়তায় আমি আসলে কোন ফ্লোরে কত লোড যাবে সেটা আমি এখান থেকে বের করে নিয়ে আসতে পারবো। তো আমি টেবিল পেজে যেখানে আমাদের আসলে সলভ করা হবে সেই জায়গায় চলে যাই। তো সেই জায়গায় প্রথমে আমাদের তোমরা দেখতে পাবে যে এই ধরনের একটা গ্রাফ আছে যেটা সিসমিক জোনিং ম্যাপ বলে বাংলাদেশের। এটা 3টা অংশে বিভক্ত, জোন 1, জোন 2, জোন 3। তো এটা আমাদের এই জিনিসটা থেকে আমাদের কোন জোনে আসলে বিল্ডিং তৈরি করতে চাচ্ছি এইটা থেকে আমরা বুঝতে পারবো সেটা কোন জোনে পড়েছে, এবং সেই অনুযায়ী জোনাল কোফিশিয়েন্ট একটা ভ্যালু আছে সেটা বের করতে হবে। তো আমি বেসিক ইকুয়েশনটা যদি লিখি, v ইকুয়ালস টু জেড আই সি বাই আর ইন্টু ডাব্লিউ। এখানে জেড হচ্ছে সিসমিক জোন কোএফিসিয়েন্ট, এটা আছে টেবিল 6-2, আমি ব্র্যাকেট টেবিলের নাম্বার দিচ্ছি 6-22 টেবিলে। নেক্সট আছে আই স্ট্রাকচার ইম্পর্টেন্স কোএফিসিয়েন্ট, এটা আছে টেবিল 6-23 তে 6-23। the next এটা হচ্ছে আর রেসপন্স মডিফিকেশন কোএফিসিয়েন্ট এটা আছে টেবিল 6-24 এ 6-24। এটা ফর স্ট্রাকচারাল কনফিগারেশন, তার জন্য এস। এরপরে ডাব্লিউ আছে, ডাব্লিউ হচ্ছে টোটাল সিসমিক ডেড লোড, টোটাল সিসমিক ডেড লোড। নেক্সট আমাদের আছে সি, সি হচ্ছে নিউমেরিক্যাল কোফিসিয়েন্ট। এটার জন্য যে ইকুয়েশন সেটা আমি উপরে লিখছি, c ইকুয়ালস টু 1.25s ডিভাইডেড বাই t টু দি পাওয়ার 2/3। তো এখানে c হচ্ছে নিউমেরিক্যাল কোফিসিয়েন্ট, যার ভ্যালু এটা। এখানে দেখো আবার নতুন দুইটি টার্ম এসেছে, একটা হচ্ছে s আর একটা হচ্ছে t। তো এখন s হচ্ছে সাইট কোফিসিয়েন্ট, s এটা হচ্ছে সাইট কোফিসিয়েন্ট। আমরা এই অংশটুকু মুছে ফেলি, এটা তোমাদের খাতায় আঁকা থাকলো, এখানে আমাকে লিখতে হবে। পাশেরটা রেখে দিচ্ছি কারণ ওইটা আমাদের কাজে আসবে, এটাও কাজে আসবে। সাইট কোফিসিয়েন্ট ফর সয়েল ক্যারেক্টারিস্টিক্স, এটা আমাদের টেবিলে আছে, টেবিল 6.2.25। টি হচ্ছে ফান্ডামেন্টাল পিরিয়ড, ফান্ডামেন্টাল পিরিয়ড অফ ভাইব্রেশন,
এটা হচ্ছে ইন সেকেন্ড, এটা সেকেন্ডে দেওয়া আছে। তো তাহলে বোঝা যাচ্ছে যে টি যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা আমাদের আবার বের করতে হবে। তো টি এর জন্য আমাদের দেখো আরেকটা ইকুয়েশন আছে, টি ইকুয়ালস টু সিটি এইচ এন টু দি পাওয়ার 3/4, দ্যাট ইজ এই হচ্ছে আমাদের টি বের করার, কারণ সি বের করতে গেলে আমার এস এবং টি লাগবে। তো টি বের করার জন্য আবার সিটি এবং এইচ এন লাগবে। তো সিটি এবং এইচ এন কে আমরা একটু পরে যাচ্ছি, তাহলে আমরা এখানে আরেকবার দেখি, কারণ আমি অংশটুকু মুছে ফেলবো। এটা হচ্ছে বেস শেয়ারের ইকুয়েশন, অর্থাৎ এই বটমে কত শেয়ার জেনারেট হবে সেটার ইকুয়েশন। তো বেস শেয়ারের ইকুয়েশন জেড আই সি বাই আর ইন্টু ডাব্লিউ। তো জেড আই সি হচ্ছে, জেড হচ্ছে সিসমিক জোন কোফিসিয়েন্ট, যে জেড, আই হচ্ছে স্ট্রাকচারাল ইম্পর্টেন্স কোফিসিয়েন্ট আই, অ্যান্ড সি হচ্ছে নিউমেরিক্যাল কোফিসিয়েন্ট, আর হচ্ছে রেসপন্স মডিফিকেশন কোফিসিয়েন্ট, অ্যান্ড ডাব্লিউ হচ্ছে টোটাল সিসমিক ডেড লোড। সি ভ্যালুটা এখান থেকে আসছে 1.25 এস টি টু দি পাওয়ার 2/3, এস হচ্ছে সাইড কোফিসিয়েন্ট, এটা সয়েল ক্যারেক্টারিস্টিক্স থেকে আসবে, টি হচ্ছে ফান্ডামেন্টাল পিরিয়ড অফ ভাইব্রেশন, এটা এখান থেকে আসবে, সিটি একটা কোফিসিয়েন্ট, এবং এইচ এন হচ্ছে বিল্ডিং এর হাইট। তাহলে দেখতে পাচ্ছ যে ইতিমধ্যে জোন কোফিসিয়েন্টের ইম্প্যাক্ট আছে, স্ট্রাকচারাল ইম্পর্টেন্স কোফিসিয়েন্টের ইম্প্যাক্ট আছে, রেসপন্স মডিফিকেশন কোফিসিয়েন্ট যেটা স্ট্রাকচারাল কনফিগারেশন থেকে আসে, টোটাল সিসমিক ডেড লোড কি পরিমাণ ডেড লোড আছে তার একটা ইম্প্যাক্ট আছে, এবং সয়েলের একটা ইম্প্যাক্ট আছে, এবং ফান্ডামেন্টাল পিরিয়ড অফ ভাইব্রেশন যেটা আসলে হাইটের সাথে রিলেটেড, তো তাদের একটা ইম্প্যাক্ট আছে। তো এখন আমি এই অংশটুকু লিখে ফেলি, সিটি এটা কি বোঝাচ্ছে, এবং সবগুলো টেবিলের নাম্বার দিয়েছি, আমরা টেবিলগুলোও দেখব। তো এখানে দেখো সিটি সমান, এটা কোএফিসিয়েন্ট, এটার ভ্যালু হচ্ছে 0.083 ফর স্টিল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, and ভ্যালুটা 0.073 ফর রেইনফোর্স কনক্রিট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, and last one এটা হচ্ছে 0.043 for other, or 043 for other structures, and hn এটা হচ্ছে height of the building in meter, this one is important, এটা অবশ্যই মিটারে হতে হবে, এটা কিন্তু ফিটে থাকলে দ্যাট মিন্স এই ইকুয়েশনে আমাকে মিটারে কনভার্ট করে বসালে আমি এই টি ভ্যালুটা পাবো অ্যাবোভ দ্য বেস অফ দ্য, অ্যাবোভ দ্য বেস। তাহলে দেখো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে এইচ এন বসানোর সময় অবশ্যই এটা মিটারে বসাতে হবে। এখন যদি কোনো প্রবলেম ফিটে থাকে তাহলে এটা বসানোর সময় মিটারে কনভার্ট করে বসিয়ে দেন টি ভ্যালুটা যেহেতু সেকেন্ডে বেরোবে তখন আর আমার সমস্যা নেই, সেটাকে আমি অন্য জায়গায় ব্যবহার করতে পারবো। তো এই হচ্ছে আমাদের মূল ইকুয়েশন, অর্থাৎ যে যে ইকুয়েশন আমরা ব্যবহার করব সেটা। তো এখন আমরা একটা একটা করে শুরু করি আমাদের ক্যালকুলেশনটা। তো আমাদের প্রথমে দেখো যেটা ছিল v ইকুয়ালস টু জেড আই সি, ওই ইকুয়েশনটা আমরা লিখে ফেলি, কারণ ওটার ধারাবাহিকতায় আমাদের কাজ করতে হবে। আমরা পেয়েছি v ইকুয়ালস টু জেড আই সি বাই আর ইন্টু ডাব্লিউ। এখানে জেড, জেড হচ্ছে জোনাল কোফিসিয়েন্ট। তো আমরা যদি যে ম্যাপটা তোমাদের দেখিয়েছি সেই ম্যাপটার মধ্যে আমরা চিটাগংকে খুঁজে বের করি, তাহলে চিটাগং আছে জোন 2 এর মধ্যে, চিটাগং আছে, এই যে তোমরা এখানে দেখতে পাবে যে চিটাগং হচ্ছে জোন 2 এর মধ্যে পড়েছে। তো জোন 2 এর যে জোনাল কোফিসিয়েন্ট সেটা টেবিল 6.2.22, এই টেবিল থেকে তোমরা পাবে জোন 2 এর জন্য কোফিসিয়েন্ট হলো 0.15, 6.2.22, এই টেবিল থেকে তোমরা পাবে। অর্থাৎ প্রথমে যে এলাকায় করবে সেটা কোন জায়গায় আছে, জোনে আছে, সেই জোনটা বের করে নিয়ে আমরা জোনাল কোফিসিয়েন্টটা এই 6222 থেকে বের করব। এরপরে আসছে আই, আই আমরা বলেছি স্ট্রাকচারাল ইম্পর্টেন্স কোফিসিয়েন্ট। এখন এই আই এর ভ্যালুটা আমরা কিভাবে লিখব, এখানে যে টেবিলটা আছে 6 to 23, এখানে 5টা ক্যাটাগরি আছে,
তোমরা এখানে এই যে টেবিলটা দেখবে 5টা ক্যাটাগরি আছে। ক্যাটাগরি নাম্বার 1 এসেনশিয়াল ফ্যাসিলিটিস, হ্যাজার্ডাস ফ্যাসিলিটিস, স্পেশাল অকুপেন্সি স্ট্রাকচার, স্ট্যান্ডার্ড অকুপেন্সি স্ট্রাকচার অ্যান্ড লো রিস্ক স্ট্রাকচার। তো এই যে আমি কথাগুলো বললাম, এগুলা কোনটা আমাদের কোথায় পড়ে সেটা একটু জানা থাকা দরকার। এটা বইয়ে দেওয়া আছে তোমাদের বিএনবিসির কোডে। এসেনশিয়াল ফ্যাসিলিটিস বলতে সাধারণত হসপিটাল, ফায়ার স্টেশন, এগুলো আপাতত আর কি, আরো ডিটেলস ওখানে লেখা আছে, পুলিশ স্টেশন, ওয়াটার ট্যাঙ্কস, সাইক্লোন সেন্টার, এগুলো আছে এসেনশিয়াল। হ্যাজার্ডাস এসেনশিয়াল ফ্যাসিলিটিসের মধ্যে যেগুলো আমাদের প্রয়োজনীয়, ফায়ার স্টেশন, পুলিশ জরুরি আর কি সোজা কথা সেটা। হ্যাজার্ডাস মানে যেগুলা কোনো কারণে যদি নষ্ট হয় তাহলে মানুষের জীবন ক্ষতিগ্রস্ত হতে পারে এরকম জায়গা, অর্থাৎ যে স্ট্রাকচারগুলা টক্সিক অর এক্সপ্লোসিভ এই ধরনের কেমিক্যালস যেটার মধ্যে রাখা হয় বা যেখানে তৈরি করা হয়, কেমিক্যালস যে স্ট্রাকচারে মধ্যে থাকে, কন্টেইনিং স্ট্রাকচার, এই স্ট্রাকচারগুলা আমাদের হ্যাজার্ডাস যে গ্রুপটা আছে তার মধ্যে এসে পড়বে। এরপরে যেটা আসছে স্পেশাল অকুপেন্সি, এটা যদি আমরা দেখি তো এখানে যেটা আছে যে সাধারণত যে স্ট্রাকচারগুলা স্কুল যদি হয় তাহলে 250 স্টুডেন্টের বেশি এরকম স্কুল, কলেজ যদি হয় 500 স্টুডেন্টের বেশি, মেডিকেল ফ্যাসিলিটিস যদি হয় তাহলে 50 বেডের যদি কোনো হাসপাতাল হয় বা এই ধরনের কোনো জায়গা হয়, এবং সাধারণ কোনো স্ট্রাকচার যেখানে 5000-এর মতো মানুষ থাকে তাহলে সেইগুলো সবই পড়বে স্পেশাল অকুপেন্সির ভিতরে। এরপরে আছে স্ট্যান্ডার্ড, এর ভিতরে যেগুলো পড়ে না সেইগুলোই হচ্ছে আসলে স্ট্যান্ডার্ডের মধ্যে পড়ে যাচ্ছে। আর লাস্ট ওয়ান লো রিস্ক। লো রিস্ক আসলে এটা খুব রাফ যদি কোনো কিছু তৈরি করা হয়, যেমন বাউন্ডারি ওয়াল, নেক্সট আমরা যদি চিন্তা করি যে টেম্পোরারি শেড, এই ধরনের যদি কোনো কিছু খুব ভেরি মাচ টেম্পোরারি তৈরি করা হয় তাহলে সেইগুলো পড়ে যাবে লো রিস্ক। তাহলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে প্রথমে দেখব যে এটা এসেনশিয়ালের মধ্যে আমাদের আছে কিনা অ্যান্ড হ্যাজার্ডাসে আছে কিনা। না থাকলে আমরা সরাসরি স্পেশাল অকুপেন্সি যে জায়গাটা আছে আমরা যেটা বললাম যে সাধারণত ওই জায়গার মধ্যে আমাদের পড়ে যাবে। তো এই প্রবলেমে আই ভ্যালুটা সরাসরি দেওয়া আছে, অর্থাৎ এটা স্পেশাল অকুপেন্সি ধরেই আসলে করা আছে 1.0। টেবিল নাম্বারটা লিখে রাখো 6 to 23। এই পয়েন্টগুলো একেবারে ডিটেলসে আছে, অর্থাৎ তোমরা এই জিনিসগুলো ভালো মতো শীট থেকে দেখে নেবে। এরপরে আসছে আমাদের সি। তবে সি ভ্যালু বের করার জন্য আমরা বলেছিলাম যে আমাদের ইকুয়েশন ব্যবহার করতে হবে, টি ব্যবহার করতে হবে, টি বের করে আনতে হবে, দেন আমরা সি ভ্যালু বসাতে পারবো। তো আমরা দেখি, আমরা সি ভ্যালু বের করার জন্য আমাদের প্রথম ইকুয়েশনটা টি, এটা যদি ব্যবহার করতে হয় টি সমান সমান সিটি hn টু দি পাওয়ার 3/4। তো সিটি যেহেতু কনক্রিট স্ট্রাকচার এবং মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, আমরা ওখানে লিখেছিলাম 0.073 ইন্টু 24 টু দি পাওয়ার 3/4, এটা হাইট হিসাব করলে 24, দ্যাট ইজ 0.7916 সেকেন্ড, এটার ভ্যালু আসে এটা। এরপরে আমরা আমাদের যে ইকুয়েশনটা ছিল সি সমান ছিল 1.25s ডিভাইডেড বাই টি টু দি পাওয়ার 2/3। তো টি ভ্যালু আমরা পেয়ে গিয়েছি এবং এস ভ্যালুটা দেখো আমাদের ওই প্রবলেমে, এই স্পেসিফিক এই প্রবলেমের জন্য এস ভ্যালু দেওয়া আছে, অর্থাৎ এস এর ভ্যালু দেওয়া আছে আমাদের 1.5 আর টি ভ্যালু আমরা পেয়েছি 7916 টু দি পাওয়ার 2/3। এখন এসটা আসলে কোথা থেকে আসবে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। এটা হচ্ছে 6.2 and 25, এস ভ্যালুটা টেবিল 6.2.25। এখানে দেখতে পাবে যে 4 ধরনের সয়েল সম্পর্কে বলা আছে, আমি একটু পড়লে বুঝবে।
সেটা হচ্ছে প্রথম যেটা বলা আছে যে এ সয়েল প্রোফাইল উইথ আইদার এ রক লাইক ম্যাটেরিয়াল characterized by shear wave velocity greater than 762 meter per second. Another one is steep or dense soil condition where the soil depth is less than 61 meter. S2 profile বলা আছে a soil profile with dense or steep soil condition. S3 a soil profile 21 meter or more in depth and containing more than 6 meter of soft and medium stiff clay. And last one S4 বলা আছে a soil profile containing more than 12 meters of soft clay characterized by a shear wave velocity less than 152 meter per second. তো এই চারটা কন্ডিশনের কোনো একটা কন্ডিশনে আমাদের সয়েলটা আসলে পড়বে। তো যেমন এখানে আসলে যে ভ্যালুটা দিয়েছে সেই সয়েলটা আসলে S3 ক্রাইটেরিয়া, দ্যাট ইজ 1.5। অর্থাৎ এই প্রবলেমে যে সয়েলটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে S3 টাইপ। S3 টাইপের ক্ষেত্রে ভ্যালু হচ্ছে 1.5। আমি এই ভ্যালুটা এখানে বসালাম। দেন এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো সি ভ্যালু আসে 2.19। তাহলে দেখো আমরা জেড ভ্যালু পেয়েছি, আই পেয়েছি, এখন সি ভ্যালুটাও পেয়ে গেলাম। এবার আসছে আর ভ্যালুটা কি? আর ভ্যালুটার জন্য আমাদের যেতে হবে আর, এটা হচ্ছে টেবিল নাম্বার 6-24। আসলে আর ভ্যালুটা কি? আর ভ্যালুটা হচ্ছে রেসপন্স মডিফিকেশন কোএফিসিয়েন্ট ফর স্ট্রাকচারাল সিস্টেম। অর্থাৎ এই স্ট্রাকচারটা কিভাবে, কি ধরনের স্ট্রাকচারাল সিস্টেম আছে, এখানে কয়েকটা জিনিস দেওয়া আছে। নাম্বার 1 বিয়ারিং ওয়াল স্ট্রাকচার, এক নম্বরে আছে যেটা। তো বিয়ারিং ওয়াল স্ট্রাকচার কি আমরা জানি, আমি সংক্ষেপে সবগুলো স্ট্রাকচার সম্পর্কে একটু বলছি। বিয়ারিং ওয়াল স্ট্রাকচার হলো যেখানে লোডটা ওয়ালের থ্রোতে আসলে ট্রান্সমিট হবে, কোনো ধরনের কলাম বিমের কোনো জয়েন্ট থাকবে না, ওয়ালের থ্রোতে ফাউন্ডেশন হয়ে এটা মাটিতে সয়েলের মধ্যে এই লোডটা ট্রান্সমিট হয়ে যাবে, সেটাই হচ্ছে বিয়ারিং ওয়াল টাইপ স্ট্রাকচার। সেকেন্ড গ্রুপে আছে আমাদের বিল্ডিং ফ্রেম সিস্টেম। বিল্ডিং ফ্রেম সিস্টেম, এখানে যেটা আছে, এখানে কলাম বিমের জয়েন্ট আছে, এটা অনেকটা স্পেস ট্রাসের মতো কলাম বিমের জয়েন্ট আছে, বাট জয়েন্টগুলো হিঞ্জ করা, অর্থাৎ জয়েন্টগুলো ফিক্সড নয়, অর্থাৎ রিজিড নয়। তো সেক্ষেত্রে কি হবে, এই জয়েন্ট কোনো ল্যাটারাল লোডের কারণে যে মোমেন্ট তৈরি হবে সেই মোমেন্টকে নিতে সে আসলে সক্ষম না। অর্থাৎ যেহেতু হিঞ্জ জয়েন্ট, তাহলে সে কোনো মোমেন্ট ক্যারি করতে সক্ষম হবে না। থার্ড যেটা আছে মোমেন্ট রেজিস্টিং ফ্রেম। মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, তো এই মোমেন্টটা, এই ফ্রেমটা আসলে কলাম বিমের তৈরি ফ্রেম, এবং এটা আমাদের আসলে বহুলভাবে ব্যবহৃত হয়। এবং এখানে যে সুবিধা, এটা লোডিং এর কারণে, বিশেষ করে ল্যাটারাল লোডিং এর কারণে যে মোমেন্টটা আসে, এই কলাম বিমের যে জয়েন্ট আছে সেটা খুব সহজেই এই মোমেন্টটাকে রেজিস্ট করতে পারে। এখানে আবার তিনটা ধরন আছে, আমি একটু ওটাও আলাপ করে যাই, কারণ এটা আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আসবে। স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম সংক্ষেপে লিখলাম। সেকেন্ড হচ্ছে ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, এন্ড থার্ড হচ্ছে অর্ডিনারি মোমেন্ট রেজিস্টিং ফ্রেম। অর্ডিনারি মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, এগুলা কি? স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম হলো সেই ফ্রেম, মোমেন্ট রেজিস্টিং ফ্রেমের মধ্যে যেখানে ডাক্টিলিটি কনসিডার করে আসলে রেইনফোর্সমেন্টটাকে ডিজাইন করা হয়। আমরা যদি বলি স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, আমরা সেটাকে বলছি যে ইফ দ্য মোমেন্ট রেজিস্টিং ফ্রেম স্পেশালি ডিটেইল টু প্রোভাইড ডাকটাইল বিহেভিয়ার, অর্থাৎ ডাকটাইল বিহেভিয়ার কনসিডার করে যদি সেটাকে ডিজাইন করা হয় তাহলে সেটাকে বলে স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম। আর যদি ডাকটাইল বিহেভিয়ার কনসিডার না করে বিল্ডিংটা ডিজাইন করা হয় তখন তাকে বলে অর্ডিনারি মোমেন্ট রেজিস্টিং ফ্রেম। ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম কি? এ কনক্রিট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম ডিজাইন ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য লাইভ লোড সুপারইম্পোজড বাই দ্য ইউজ অ্যান্ড অকুপেন্সি অফ এ বিল্ডিং। অর্থাৎ সাধারণত এখানে ডেড লোড নিয়েই কাজ করা হয়, ডাব্লিউটা সম্পূর্ণ ডেড লোড। যদি ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম এমন যে কনক্রিট মোমেন্ট রেজিস্টিং ডিজাইন ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য লাইভ লোড সুপারইম্পোজড বাই দ্য ইউজ অ্যান্ড অকুপেন্সি অফ দ্য বিল্ডিং। তো যাই হোক, এই ডিটেলস জিনিসগুলো কিন্তু তোমাদের
বিএনবিসির কোডের মধ্যে ডিটেলসে দেওয়া আছে, তোমরা এগুলো একটু গো থ্রু করবে, তাহলেই বুঝতে পারবে যে কোনটা কোন গ্রুপে পড়ছে। এরপরে আছে ডুয়াল সিস্টেম, অ্যান্ড লাস্ট ওয়ান আছে স্পেশাল স্ট্রাকচারাল সিস্টেম। তো ডুয়াল সিস্টেম আমরা বলছি, a dual system is a structural system in which essentially completed frame provides support for gravity load and resistance to lateral load. It provides specially detailed moment resisting frame such as shear walls, braced frame এইগুলা। অর্থাৎ এটা নর্মাল একটা মোমেন্ট রেজিস্টিং ফ্রেমের মতোই, কিন্তু এটা ইকুইপড উইথ এডিশনাল ল্যাটারাল লোড রেজিস্টিং এলিমেন্টস সাচ অ্যাজ shear ওয়াল অর ব্রেস্ট ফ্রেম। এই ধরনের এডিশনাল কিছু অ্যারেঞ্জমেন্ট এটার মধ্যে থাকলে সেটাকে আমরা বলছি ডুয়াল সিস্টেম। এর বাইরে যেটা স্পেশাল, আসলে স্পেশাল বলতে যেটা বোঝানো হচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের বিল্ডিং এখন দেখতে পাই যেগুলো 3 ডাইমেনশনাল, সেই বিল্ডিংগুলা যে ফ্রেমের উপরে দাঁড়িয়ে থাকে, অর্থাৎ আর্কিটেকচার এবং প্রফেশনের যে কম্বিনেশন, সেই স্ট্রাকচারগুলো স্পেশাল স্ট্রাকচারাল সিস্টেম। যেমন স্পেশাল স্ট্রাকচারাল সিস্টেম are the landmarks and testimonials to the achievement of the structural professions. They are 3-dimensional representation of the equilibrium equation and affirmation of our analytic techniques, design standards and construction practices. এগুলা নিয়ে যে স্ট্রাকচারটা আসতেছে সেটাকে আমরা আসলে স্পেশাল মোমেন্ট রেজিস্টিং সিস্টেম বলছি। তো আমাদের যেই গ্রুপে পড়বে সেটার জন্য আর এর বিভিন্ন ভ্যালু আছে। তোমরা এই টেবিল যখন একটু স্টাডি করবে দেখতে পাবে যে এই টেবিলে আর এর বিভিন্ন ভ্যালু দেওয়া আছে। তো এই ভ্যালুগুলো আমরা এখান থেকে যেই গ্রুপে পড়বে সেখান থেকে আমরা আর এর ভ্যালুটাকে নিয়ে আমরা এই জায়গায় বসিয়ে দেব। তো এই প্রবলেমের জন্য আমাদের আর এর ভ্যালুটা দেওয়া আছে এবং সেটা 12, অর্থাৎ এটা মোমেন্ট রেজিস্টিং ফ্রেম বলাই ছিল এবং এটা স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম হিসেবে এখানে ডিক্লেয়ার করা আছে, এই জন্য এটা আর এর ভ্যালু 12। এবার আসছে ডাব্লু। ডাব্লুটা কি সেটাও আমাদের দেখতে হবে। ডাব্লু হচ্ছে টোটাল সিসমিক ডেড লোড। এটার জন্য আমাদের একটু ক্যালকুলেশনটাও দেখতে হবে যে ডাব্লু ক্যালকুলেশন কিভাবে করে। এখানে দেখো আমাদের ডেড লোডটা দেওয়া আছে, অর্থাৎ ডেড লোডের যে ভ্যালুটা সেই ভ্যালুটা কিন্তু আমাদের বলা আছে। তো সেটা দেওয়া আছে 20 কিলো নিউটন পার মিটার স্কোয়ার, অর্থাৎ 1 মিটার স্কোয়ারের উপরে 20 কিলো নিউটন। তাই এখন আমাদের টোটাল কতটুকু আছে সেটা দেখতে হবে। তো আমরা যখন প্রথম ছবিটা আঁকলাম তখন দেখো যে তোমাদের ছবিটা আঁকা আছে যে আমাদের এরকম ছিল এবং এখান থেকে এই ফোর্সটা যাচ্ছিল। তো এটা ইজিলি এই ফ্রেম, এই ফ্রেম, এই ফ্রেম, এই ফ্রেম, সব ফ্রেমকেই সে আঘাত করবে সমানে। কিন্তু আমাদের দেখতে হবে যে কোন ফ্রেমের আসলে এরিয়া বেশি, কারণ সেটার উপরেই সবচেয়ে বেশি ইম্প্যাক্টটা আসবে। অর্থাৎ এখানে ডাব্লু যত বেশি হবে বেস শেয়ার তত বেশি জেনারেট করবে। এই জন্য আমরা যেটা লম্বা ফ্রেমটাকে নিব। তোমরা যদি খেয়াল করে থাকো যে প্রত্যেকটা ফ্রেমের উইথ কিন্তু 12 ফিট, অর্থাৎ 12 মিটার। এই যে এটা ছিল আমাদের 6, 6, 6, তাহলে উইথটা আমি যেখান থেকে নিই অর্ধেক অর্ধেক, মানে এটা 12, এটা নিলে এটাও 12, তাহলে এখানে কোনো সমস্যা নেই। কিন্তু এই দিকে দেখো কিছু ভ্যালু দেওয়া আছে, এটা হচ্ছে আমার 7 and 5। তো এই প্রবলেমে আমি আসলে যেই ফ্রেমই কনসিডার করি এক্সেপ্ট দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান, এই দুইটার যে কোনো একটা নিলেই কিন্তু সে এরিয়া পাচ্ছি আমি 12 into 6। দেখো ঠিক কিনা, অর্থাৎ প্রজেক্টেড এরিয়া যেটা আমি পাচ্ছি 12 into 6। তাহলে 12 into 6 প্রজেক্টেড এরিয়া ধরে আমি আসলে ডিজাইন করতে হবে। তো আমি ডেড লোড করার সময় এখানে আরেকটা স্পেশাল অংশ আছে 2552 আর্টিকেল, তোমরা একটু দেখবে। আর্টিকেলটা হচ্ছে 2.5.52। এই অংশটা মুছে দিলাম কারণ এখানে কাজ শেষ আমাদের। আর্টিকেল 2.5.52। এই আর্টিকেলে দেখবে যে এখানে ডেড লোড তো আছে, এর সাথে কিছু কিছু সময় কিছু কিছু এডিশনাল লোড নিতে হয়। যেমন এখানে বলা আছে যে ইন স্টোরেজ অর ওয়্যারহাউস অকুপেন্সি, যদি অকুপেন্সিটা এরকম হয় স্টোরেজ বা ওয়্যারহাউস, সেখানে 25% অফ দ্য ফ্লোর লাইভ লোড শ্যাল বি অ্যাপ্লিকেবল। অর্থাৎ আমার সাধারণত তো আমরা বেস শেয়ার বের করার সময় শুধুমাত্র ডেড লোডটা লাগে, কিন্তু যদি স্টোরেজ হয় তাহলে
লাইভ লোডে 25% আমাদের আসলে ওই ডেড লোডের সাথে অ্যাড করতে হবে। এর বাইরে বলা আছে যদি কোনো পার্টিশন ওয়াল থাকে তাহলে সেটার লোডকেও এখানে কনসিডার করতে হবে। থার্ড বলা আছে যদি কোনো মেশিনারিজ থাকে তাহলে সেই ডেড লোডটাকে আমাদের এটার সাথে অ্যাটাচ করতে হবে। তো আমাদের আজকের এই প্রবলেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বলা আছে যে গ্রাউন্ড ফ্লোরটা আসলে স্টোরেজ হিসাবে কাজ করবে। তাহলে আমাদের টোটাল যে ডেড লোড হবে তার সাথে গ্রাউন্ড ফ্লোরটা যেহেতু কাজ করবে তাহলে লাইভ লোডের 25% আমাদেরকে অ্যাড করে দিতে হবে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি সব ভ্যালুগুলো। এখন আমরা প্রবলেমে চলে যাই। আমাদের এই ভ্যালুগুলো দিয়েই আমাকে প্রবলেম শেষ করতে হবে। তো এখানে দেখো এবার আমি ডেড লোড যদি বের করি ডাব্লিউ সমান সমান, দেখো ফ্লোরে ছাদে ছিল আমাদের 10 কিলো নিউটন পার মিটার স্কোয়ার এবং এটার প্রজেক্টেড এরিয়া হচ্ছে আমার 6 ইন্টু 12 প্লাস এই দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই 7টার জন্য আমার আছে 20 ইন্টু 6 ইন্টু 12 এরকম আছে আমার 7টা, প্লাস আমার লাইভ লোড দেওয়া ছিল 20 তার 0.25% ইন্টু 12 ইন্টু 6, এগুলো সব এরিয়া। এই যে আমি গোল করে দিচ্ছি দেখো এই। তাহলে প্রথমে ছাদে আমি নিয়েছি, রুফে আছে 10 লোড আর এরিয়া হচ্ছে 6 ইন্টু 12, ঠিক আছে। বিভিন্ন ফ্লোরে আছে 20, এরিয়া হচ্ছে 6 ইন্টু 12, এরকম 7টা ফ্লোর আছে, 7 দিয়ে মাল্টিপ্লাই করেছি। আর ওই যে এডিশনাল ভার্টিক্যাল মানে ওয়্যার হাউসের জন্য যে এক্সট্রা 25% নিতে হবে সেটা আমি এই জায়গায় নিয়েছি। তো এটা ক্যালকুলেট করলে আমি পাই 1160 কিলো নিউটন, অর্থাৎ এই ডাব্লিউ ভ্যালুটা আমি এটা পাই। এখন আমি যদি সবগুলো ভ্যালুকে বসিয়ে দিই, আমি ইতিমধ্যে সব ভ্যালু বের করেছি, দেখো এগুলো যদি বসিয়ে দিই তাহলে আমি পাই 0.15 ইন্টু 1 ইন্টু 2.19 ডিভাইডেড বাই 12 ইন্টু 11160, দ্যাট ইজ 305.67 কিলো নিউটন। অর্থাৎ আমি পেয়ে গেলাম যে এই আর্থকোয়েক এই বিল্ডিং কনফিগারেশনের উপরে বেস শেয়ার অর্থাৎ যে বেজে যে শেয়ারটা তৈরি করবে সেটার অ্যামাউন্ট হচ্ছে 305.67 কিলো নিউটন। এখন যদি আমি বেসটাকে সাফিসিয়েন্টলি স্ট্রং অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রেমটাকে স্ট্রং করি যে এই পরিমাণ লোড নেওয়ার জন্য, তাহলে আর্থকোয়েকে এই বিল্ডিংটা সোজা দাঁড়িয়ে থাকবে, আর যদি আমার এর থেকে কম থাকে তাহলে অবশ্যই আর্থকোয়েকে এই বিল্ডিংটা ফেল করে যাবে। এখন আমি এই বেস শেয়ার পেয়ে গেলাম। এবার এই বেস শেয়ারকে আমাদের বিভিন্ন ফ্লোরে আসলে এখানে ভাগ করে দিতে হবে। তো ভাগ করে দেওয়ার আগে আমাদের আরেকটা ছোট কাজ বাকি আছে, সেটা হচ্ছে এই স্ট্রাকচারাল পিরিয়ড যে আমরা বের করেছি তার উপর ভিত্তি করে এডিশনাল কিছু লোড আমাদের টপ ফ্লোরে আসতে পারে। কীরকম? এটা হচ্ছে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ ল্যাটারাল ফোর্সের একটা পার্ট। সেখানে যেটা বলা আছে যে এফটি, এখানে দেখো আমি একবারে ইকুয়েশনটা লিখি। টপিকস হচ্ছে 2563 এটা শেয়ার সমান সমান এফটি প্লাস সামেশন অফ আই ইকুয়ালস টু 1 টু n এফ আই। এই এফটিটা হচ্ছে এডিশনাল একটা ফোর্স যেটা একেবারে টপ ফ্লোরে কাজ করবে। এটা কারণটা কি? কারণ স্ট্রাকচারাল পিরিয়ডটা যদি বেড়ে যায় তাহলে ভাইব্রেশনের যে ইম্প্যাক্টটা সেই ইম্প্যাক্টটা কিন্তু টপ ফ্লোরে বেশি এফেক্টেড করে। সেই কারণে এই ভ্যালুটা আসতে পারে, আবার কোনো কোনো ক্ষেত্রে নাও আসতে পারে। কিভাবে আসতে পারে এবং কত ভ্যালু হতে পারে? এফটির ভ্যালুটা 0.07 পিভি লেস দ্যান ইকুয়ালস টু 0.25 ভি যখন টি গ্রেটার দ্যান 0.7 সেকেন্ড। আর এফটির ভ্যালুটা 0 ডেফিনেটলি বুঝতে পারছো যখন টি লেস দ্যান অর ইকুয়ালস টু 0.7 সেকেন্ড। অর্থাৎ এই যে পিরিয়ডটা ভাইব্রেশনে সেটা যদি 0.7 সেকেন্ডের চেয়ে কম হয় তাহলে আসলে এই ফোর্সটা নাই, কিন্তু 0.7 সেকেন্ডের চেয়ে যদি বড় হয় তাহলে এর ভ্যালু আছে। তো আমাদের এই প্রবলেমের মধ্যে দেখো এই টি ভ্যালুটা 0.7 সেকেন্ডের চেয়ে বেশি এসেছে, তাহলে আমাদের অবশ্যই এফটি ভ্যালুটা বের করতে হবে। এফটির দেখো দুইটা ইকুয়েশন, যে এই দুইটা, তো আমরা যদি একটা একটা করে বের করি এফটির ভ্যালুটা, প্রথম ইকুয়েশন থেকে যদি আমি বের করি তাহলে আসে হচ্ছে আমার এফটি সমান সমান
0.7916 into 305.67, that is 16.94. এই ভ্যালুটা মাস্ট বি লেস দেন অর ইকুয়ালস টু 0.25 ভি। এখন দেখি 0.25 ভি এটা কত আসে, এটা আসে 76.42। এই ভ্যালুটা মাস্ট বি লেস দেন অর ইকুয়ালস টু 76.42, তা ঠিকই আছে। দেখো এটা লেস দেন আছে আমাদের এটা থেকে, তাহলে আমাদের এফটি ভ্যালু যেটা আমি পেলাম সেটা হচ্ছে 16.94। এখন আমরা এই ইকুয়েশনে যদি এটাকে বসাই, তাহলে অবশিষ্ট ফোর্সটা আমাদের নিয়ম অনুযায়ী ডিস্ট্রিবিউট হয়ে যাবে। অর্থাৎ আমরা এখন যদি বসিয়ে দিই যে কতটুকু ডিস্ট্রিবিউট হবে, যে সামেশন অফ এফ অফ আই, এটা হচ্ছে আমার এখন 305.67 minus 16.94, that is this value is 288.73। আসলে এই ভ্যালুটা আমরা ইকুয়েশনে যদি লিখি এটা এরকম v মাইনাস এফ টি, এটা অর্থাৎ সবগুলা ফ্লোরে যে ফোর্সগুলো আছে তার সমষ্টি হবে 288.73, এডিশনাল ওই যে 16 পয়েন্ট যে ভ্যালুটা আছে সেটা উপরে থেকে যাবে। তো এখন এটার সূত্রটা কি? এটার সূত্র হলো এরকম, দেখো fx যে কোনো একটা ফ্লোরের এফ ভ্যালু ভি মাইনাস এফ টি ডিভাইডেড বাই সামেশন অফ ডাব্লিউ আই এইচ আই ইন্টু ডাব্লিউ এক্স এইচ এক্স। এখন ডাব্লিউ কি আর এইচ কি? ডাব্লিউ হচ্ছে যে কোনো একটা ফ্লোরের ডেড লোড, আর এইচ হচ্ছে ওই ফ্লোরের হাইট, তবে ডেফিনেটলি ফ্লোরের হাইটটা গ্রাউন্ড ফ্লোর থেকে ওই জায়গার যে হাইটটা আছে সেই হাইটটা। তো আমরা বের করলে ক্লিয়ার হবে। প্রথমে আমি ডাব্লিউ আই এইচ আই এটা বের করছি। দেখো এটা যদি আমরা লিখি এভাবে, নিচের ফ্লোরে আমরা আগে আছি, সেটা হচ্ছে আমার ছিল 20 ইন্টু, এখানে কিন্তু সব ইন্ডিভিজুয়াল বের করতে হবে, 20 ইন্টু ওটার এরিয়া ছিল আমার 12 ইন্টু 6 ইন্টু এটা 3, এটা 3 মিটার উপরে, প্লাস 0.25 ইন্টু 20 ইন্টু 12 ইন্টু 6 ইন্টু 3। এরপরে আমি পরেরটায় যদি যাই তাহলে 20 ইন্টু 12 ইন্টু 6 প্লাস 6 ইন্টু 6, দেন পরেরটা 20 ইন্টু 12 ইন্টু 6 ইন্টু 9 প্লাস 20 ইন্টু 12 ইন্টু 6 ইন্টু 12 প্লাস 20 ইন্টু 12 ইন্টু 6 ইন্টু 15 প্লাস 20 ইন্টু 12 ইন্টু 6 ইন্টু 18 প্লাস 20 ইন্টু 12 ইন্টু 6 ইন্টু 21, and last one plus 10 into 12 into 6 into 24। এখানে 10 মিন্স ছাদে যেটা আছে একদম টপ ফ্লোরে, সেখানে দেখো 10 আছে আমাদের, অর্থাৎ 10 কিলোনিউটন পার মিটার স্কয়ার। তো এটার আমরা গুণ করে এটা 24 দিয়ে করেছি। তাহলে এই ভ্যালুটা এখানে আসে, আমরা যদি এখন লিখি এটাকে সামেশন করলে 139,320। একটু তোমরা চেক করবে যে এখানে ঠিক আছে কিনা লেখা, এই ক্যালকুলেশনটা ঠিক আছে, আমি যেহেতু আগেই করে রেখেছি, হয়তো ভিতরে লেখা কোনো মিস হলে একটু চেক করবে যে মিস হয়েছে কিনা। তো এখন তাহলে আমি ফাইনালি fx এর সূত্রটা দেখো এভাবে লিখতে পারি, v মাইনাস ft, এটা আমাদের 288.73 এসে গিয়েছে, এবং 139,320 ইন্টু wx hx, এখান থেকে আমি পাই 2.0724 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 wx hx। এবার আমি যদি একটা একটা করে বের করতে চাই, দেখো f1 বের করতে চাই যদি আমি, তাহলে ওই w এর জায়গায় w1 এবং x1 টা আমাকে বসাতে হবে। তো আমি দেখো প্রথমে f1 যদি বের করি, অর্থাৎ প্রথম ফ্লোরে 2.072 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু এটা wx কত ছিল আমার 20 ইন্টু 12 ইন্টু 6 ইন্টু 3 প্লাস 20 ইন্টু 0.25 ইন্টু 12 ইন্টু 6 ইন্টু 3, এটা হচ্ছে যে এক্সট্রা যে লোডটা আছে সেটার জন্য। এখানে ক্যালকুলেশন করলে আমার আসে f1 সমান সমান
11.19। এবার আমি F2 এটা আসে দেখো 2.072 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইন্টু 20 ইন্টু 6 ইন্টু 12 ইন্টু 6 দ্যাটস ইকুয়ালস টু 17.91। এটা হচ্ছে আমার এরিয়া। দেন F3 2.072 ইন্টু 10 টু দি পাওয়ার -3 20 into 6 into 12 into 9, that is 26.86. F4 equals to 2.072 into 10 to the power -3 20 into 6 into 12 into 12, এটা আসে আমাদের এটা F4 এটা আসে 35.81। then F5 2.072 into 10 to the power -3 20 6 into 12 into 15, that's equals to 44.76. F6 2.072 into 10 to the power -3 20 into 6 into 12 into 18 equals to 53.72। এরপরের যেটা সেটা আসে দেখো F7 equals to 2.072 into 10 to the power -3 20 into 6 into 12 into 21, that's equals to 62.67। and finally F8 2.072 into 10 to the power -3 10 into 6 into 12 into 24 প্লাস ওই যে এডিশনাল যে লোডটা আমি আগে বাদ দিয়ে এসেছি 16.94, দ্যাট ইজ 52.75। এবার আমি এই ফোর্সগুলো যদি এখানে বসিয়ে দিই একটার পর একটা, তাহলে আমার ফাইনাল অ্যান্সারটা চলে আসলো। এই যে দেখো এখানে আমি ফোর্সগুলো সব বসিয়ে দিব এবং ভ্যালুগুলো লিখে দিলে আমার এখানে এই প্রবলেমটা শেষ হবে। তো আমরা যদি ভ্যালুগুলো লিখি একটার পর একটা, দেখো সবচেয়ে উপরেরটা আমরা নিচে লিখেছি, এটা হচ্ছে আচ্ছা নিচের থেকে লিখে যাই 11.19 17.91 26.86 35.81 44.76 53.72, then next one 62.67 and final হলো 52.75। যেহেতু টপ ফ্লোরে ডেড লোডটা কম এই জন্য এই ভ্যালুটা কম এসেছে। তো এই মোটামুটি আমাদের এটা, এবং সবগুলা যোগ করলে দেখতে পাবো এখানে যে বেস শেয়ারটা ছিল 305 পয়েন্ট সামথিং ভ্যালু, সেই ভ্যালুটা এখানে চলে আসবে। তো এখন আমরা এই ভ্যালুটা বসিয়ে আমরা সবগুলা ভ্যালুকে ব্যবহার করতে পারি। এই ভ্যালুটা আমরা বসিয়ে আমরা এই অংশটুকু এখন আমরা যদি অ্যানালাইসিস করলে আমরা এখান থেকে প্রত্যেকটা কলাম প্রত্যেকটা বিমের শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট কত আসবে সেটা আমরা জানতে পারবো এবং সেই অনুযায়ী আমরা এটাকে ডিজাইন করতে পারবো। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝেছো। সম্পূর্ণ অংশটা তোমরা ক্যালকুলেশন করে দেখবে। যদি কোনো সমস্যা আমার সাথে যোগাযোগ করবে। আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাই।